유괴범이 뭔데? 어제 그 아이에 관련된 사항은 어느 분께 인수인계가 되셨을까요? 거기 누구 있니? হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ কোরিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ভয়েস অফ সাইলেন্স, বোবার কণ্ঠস্বর। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2020 সালে দক্ষিণ কোরিয়াতে এবং সিনেমাটির IMDb রেট হচ্ছে 6.5। আর এটি একটি ক্রাইম কমেডি সিনেমা। আর এই সিনেমাটার কাহিনীটা খুবই সিম্পল, তবে যেহেতু এটা একটা কোরিয়ান সিনেমা, অবশ্যই নিশ্চিত থাকো যে এই সিনেমাটি তোমাকে একটা ভিন্ন স্বাদ দিতে চলেছে। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা স্টোরি, সম্পূর্ণ ইউনিক একটা স্টোরি, তবে এটা একটা ওপেন মাইন্ডেড সিনেমা। এর মানে হচ্ছে পরিচালক এই সিনেমাটিকে এমন ভাবে শেষ করেছে যেটার কোনো ফিনিশিং তারা দেয়নি, এটার ফিনিশিং তোমাকে কল্পনা করে নিতে হবে। তো এই সিনেমাটা শেষ করার পরে আমরা এই সিনেমাটির এন্ডিং কি হতে পারে এটা নিয়ে কয়েকটা কল্পনা করব, কয়েকটা প্রেডিকশন করব। এর সাথে তোমরাও কমেন্টে জানাবে যে এটার এন্ডিং এ কি হলে সিনেমাটারও বেশি সুন্দর হতো। তো বাড়তি আর কোনো কথা বাড়াবো না, আমি ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো ভাই। তোমাদের বিজ্ঞাপন তোমরা দেখলে দেখবে, না দেখলে না দেখবে, সবচেয়ে বেটার হয় না দেখে স্কিপ করে গেলে। তো আমি ডিসক্রিপশনের জন্য অলওয়েজ ডুরেশন দিয়ে দিই, আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপনটা শেষ করে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার শুরুতে আমরা দুজন লোককে দেখতে পাই, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে টাইকো ইয়ংটা, আরেকজনের নাম হচ্ছে বুকসাম। তো বলতে গেলে তারা দুজনেই ডিম বিক্রির কাজ করে, তবে তাদের আসল কাজ কিন্তু অন্য কিছু। মনে করো আমাদের দেশে এরকম অনেক লোক রয়েছে যারা দেখা যায় দিনে দিন মজুরের কাজ করে, রাত হলে ভয়ঙ্কর গ্যাংস্টার হয়ে ওঠে, অনেকটা সেরকম। তবে তারা অত ভয়ঙ্কর গ্যাংস্টার নয়, তারা দুজনে মনে করে একটা ক্রিমিনাল গ্যাং এর একেবারে লাস্ট পর্যায়ের কর্মচারী হিসেবে কাজ করে। তো তাদের কাজ হচ্ছে তাদের যে বস গ্যাং রয়েছে তারা যাদেরকে কিডন্যাপ করবে তাদেরকে দেখতে হবে। এর সাথে তারা যখন কোনো কিডন্যাপ করা মানুষকে মেরে ফেলবে, ওদের কাজ হচ্ছে সেই ডেড বডিকে পুরো লুকিয়ে ফেলা, এর সাথে সমস্ত প্রমাণাদি পরিষ্কার করে শেষ করে ফেলা। তো আজও এরকম একটা লোককে কিডন্যাপ করা হয়েছে, আর কিছুক্ষণ পরেই তাদের বস এখানে চলে আসে তার লোকজনদের নিয়ে। আর তখন ওদের দুজনকে এই জায়গা থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, আর তারপর বস করে ওই লোকটিকে মেরে ফেলে। আর এরপর তাদের দুজনকে ডেকে ওই ডেড বডিটাকে ডিসপোস্ট করতে বলা হয়, মানে শেষ করে দাও। তো এরপর ওই বসটা করে কি টাইকোর কাছে তার নাম জানতে চায়, কিন্তু টাইকো কথা বলতে পারে না। তো আমরা জানতে পারি টাইকো মূলত বোবা। তো এই জন্যই সিনেমাটির নাম হয়েছে ভয়েস অফ সাইলেন্স, মানে বোবার কণ্ঠস্বর। তো বুঝতে পারছো ওই সিনেমার মূল চরিত্র। তো এই জন্য টাইকোর যে বস, মানে টাইকোর সাথে যে রয়েছে বুকসান, সে উত্তর দিতে থাকে। আর তারপর তারা দুজনে বডিটিকে দাফন করার জন্য একটা জঙ্গলে নিয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই বুকসাম, মানে এই দুজনের যে লিডার, সে অনেক ধর্ম মানে, চিন্তা করো চোরেও ধর্ম মানে, এবং সে হচ্ছে খুব ভালো ক্রিশ্চিয়ান। আর এখানে লক্ষ্য দক্ষিণ কোরিয়া কিন্তু একটা ক্রিশ্চিয়ান কান্ট্রি, অনেকে বুদ্ধ কান্ট্রি মনে করে থাকে। তো যাই হোক, সে তার ভুলের জন্য যীশু খ্রিস্টের কাছে ক্ষমা চায় এবং তারপর খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী বডিগুলোকে দাফন কাজ শেষ করে। আর কাজ শেষ করার পরে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো টাইকোর বাড়িটি শহর থেকে অনেক দূরে নির্জন একটা গ্রাম এলাকায় ছিল। তো এই জন্য বুকসাম তাকে রাস্তায় একটা জায়গায় নামিয়ে দেয়, আর তারপর টাইকো করে কি একটা সাইকেল নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। আর এর পরের দিন তারা দুজনে তাদের বসের জন্য নতুন আরেকটা কাজ করতে যায়। আর এখানে তাদেরকে বলা হয় যাকে কিডন্যাপ করা হয়েছে তাকে 2 দিনের জন্য ওদের কাছে জাস্ট রাখতে হবে, টাকা পেলেই তাকে ফেরত দেওয়া হবে। তো ওরা যখন সেই লোকেশনে যায়, ওরা গিয়ে দেখতে পায় যাকে কিডন্যাপ করা হয়েছে সে মাত্র 10 থেকে 11 বছরের একটা মেয়ে বাচ্চা। তো এখানে লক্ষ্যরা দুজন যদিও ক্রিমিনাল, কিন্তু কখনো কাউকে হত্যা করেনি কিংবা কাউকে রেপও করেনি, ভেতরে মনুষ্যত্ব অনেক রয়েছে। ওরা জাস্ট কবর দেয় আর কি টাকার বিনিময়ে। তো বুকসাম তখন তার বসকে কল করে বলে, স্যার বাচ্চাদের কিডন্যাপ করার কাজ আমরা করতে পারবো না। আর বসটা তখন জানায়, আরে গাধা, এই মেয়েটিকে কিডন্যাপ করেই তো এখানে রাখা হয়েছে, তোরা তো আর কিডন্যাপ করছিস না, তোরা জাস্ট এই মেয়েটিকে 2 দিনের জন্য তোদের কাছে রেখে দিবি। 2 দিন পরে ওর বাবা যখন আমাদেরকে টাকা দেবে তারপর ওর বাড়ির লোকের কাছে ওকে আমরা পাঠিয়ে দেবো। তো বসের কথা বাধ্য হয়ে বুকসামকে মানতে হয়। আর এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই মেয়েটাকে এখন ওরা কোথায় রাখবে। তো বুকসাম তখন টাইকোকে বলে, দেখ তোর বাড়ি তো শহর থেকে অনেক দূরে নির্জন একটা গ্রামে, সবচেয়ে ভালো হয় 2 দিনের জন্য তুই ওর কাছে রাখ। তো বুকসামের কথা শুনে টাইকো
টাইকো রেগে যায় যে আমি এই ঝামেলা নিতে পারবো না, আমি যদি বিপদে পড়ি। কিন্তু বুকসাম তাকে আগের কথা সব মনে করিয়ে দেয় এবং ইমোশনালি ব্ল্যাকমেল করে যে তাকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় এনেছি, না খেয়ে মূর্তি তুই। তো এর জন্য টাইকো বাধ্য হয়ে এই কথায় রাজি হয়ে যায়। আর এরপর তারা তিনজন মিলে টাইকোর বাড়ির দিকে যেতে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছে তার নাম হচ্ছে সিয়া। আর পথে যাওয়ার পথে মেয়েটি ওদের দুজনকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করে যে তোমরা সকালে খেয়েছো, তারপর তুমি কি করো, তোমার বাচ্চা কাচ্চা কেমন। মানে মেয়েটার প্রশ্ন করা দেখে আমরা বুঝতে পারি মেয়েটা অনেক বুদ্ধিমতী এবং সে খুব ভালো মতোই জানে কিডন্যাপিং মানে কি। এবং এই মেয়েটা জাস্ট এনশিওর করছিল যে কিডন্যাপাররা যাতে ওর সাথে খারাপ কিছু না করে বা ওকে টর্চার না করে। তো যাই হোক বুকসাম ওদের দুজনকে সেই জায়গায় নামিয়ে দেয় আর যেখানে সাইকো তার নিজের সাইকেল পার্ক করে থাকে। তো এরপর টাইকো সিয়াকে সাইকেলে চড়িয়ে বাড়ির দিকে যেতে যখন থাকে তখন রাস্তায় একটা বৃদ্ধা মহিলার সাথে তার দেখা হয়। তো তখনই সিয়াকারকে দৌড়ে গিয়ে বৃদ্ধার কাছে সাহায্য চায় এবং বলে ওই লোকটির কাছ থেকে আমাকে বাঁচাও। কিন্তু বৃদ্ধা মহিলা এত চোখে কম দেখে ভাবে সিয়া হয়তো টাইকোর বোন। কেন টাইকোর বোন ভাবলো এটা আমরা পরে জানতে পারবো। তো এর জন্য তিনি উল্টো সিয়াকে বুঝিয়ে টাইকোর সাথে যেতে বলে। আর তারপর আমরা দেখতে পাই টাইকো সিয়াকে নিজের সাথে বেঁধে দ্রুত বাড়ির দিকে যেতে থাকে। তো টাইকোর বাড়ির ভেতর যখন যাওয়া হয় আমরা দেখতে পাই এটা একেবারে পুরোপুরি বস্তি তো নয়, একটা ডাস্টবিনের মতো ছিল, সমস্ত জিনিস এদিক ওদিক ছড়ানো ছিল। আর ওখানে সিয়া আরো একটা ছোট মেয়েকে দেখতে পায় আর তাকে দেখে মনে হচ্ছিল সে জন্মের পর হয়তো এখনো গোসলই করেনি। তো সিয়া ভাবে এই মেয়েটাকেও হয়তো ওর মতোই কিডন্যাপ করে আনা হয়েছে। কিন্তু মেয়েটাকে জিজ্ঞেস করলে সিয়া জানতে পারে যে এই মেয়েটি টাইকোর বোন। আর যেহেতু টাইকোর বাবা মা কেউ নেই, টাইকো যেহেতু সবসময় বাইরে থেকে মেয়েটার যত্ন কে নেবে। তো পরের দিন বুকসাম করে কি টাইকোকে মেসেজ করে এবং বলে তুই যখন বাড়ির বাইরে আসবি মেয়েটাকে বাড়িতে লক করে আসবি, ঠিক আছে। তো টাইকো তখন বলে না আমি এটা করতে পারবো না, কারণ আমার বোন রয়েছে আর আমাদের টয়লেট বাইরে, ঘর লক করা পসিবল নয়। তো এই জন্য টাইকো সিয়াকেও তার সাথে কাজে নিয়ে আসে যাতে সিয়া পালাতে না পারে। আর সেখানে গিয়ে তারা দুজনে দেখতে পায় কেউ তাদের বসকে মেরে উল্টো করে টাঙিয়ে রেখেছে, ঠিক যেভাবে ওদের বস মানুষকে মেরে উল্টো করে টাঙিয়ে রাখতো। তো জিজ্ঞেস করলে তারা জানতে পারে যে তাদের বস লুকিয়ে লুকিয়ে অনেক কাজ করেছে এবং এই বসের যে আবার বস রয়েছে তাকে না জেনে সে অনেক টাকা পয়সা লেনদেন করেছে। এমনকি সিয়াকে যে কিডন্যাপ করেছে সেই আইডিয়াটাও তাদের বসের ছিল, যেটা কিনা এই গ্যাং এর যে হেড তার পছন্দ হয়নি। মানে ওদের বস যেটা করছিল সে অরিজিনাল বসকে সাইড করে ও আবার সাইড বিজনেস করছিল, যে জন্য ওকে মেরে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। এবং ওদেরকে বলা হয় যে ওই মেয়ের কিডন্যাপিং এর সাথে আমাদের গ্যাং এর কোনো সম্পর্ক নেই, এজন্য ভালো হবে তোমরা ওই মেয়েটিকে সেখানে রেখে আসো যেখান থেকে তোমরা কিডন্যাপ করেছিলে। এবং ওদেরকে অর্ডার করা হয় ওদের বসের বডি দাফন করতে। তো এই সবকিছু কিন্তু সিয়া নিজের চোখে দেখেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত করার বিষয় হচ্ছে এবং চিন্তার বিষয় হচ্ছে সিয়া এইসব দেখে একদমই ভয় পায়নি। এমনকি ডেড বডি দাফন করতেও সে উল্টো ওদেরকে সাহায্য করে। আবার এদিকে টাইকো আর বুকসাম এইসব ঝামেলায় আর পড়তে চাইছিল না। তো পরের দিন ওরা দুজন যেখান থেকেই সিয়াকে এনেছিল সেখানে নিয়ে যায় আর ওখানে গিয়ে কিডন্যাপারের সাথে দেখা হয় যে সিয়াকে কিডন্যাপ করেছিল। এবং বুকসাম বলে আমাদের বস তো আর বেঁচে নেই, তো এর জন্য আমরা চাই তুমি মেয়েটিকে তোমাদের কাছে রেখে দাও আর আমরা যে 2 দিন রাখলাম সেই ভাগের টাকা আমাদের দিয়ে দাও। কিন্তু লোকটি তখন উল্টো ফাইল ধরে লোকটি উল্টো ওদের কাছে টাকা চাইতে থাকে। সে বলে আমরা ওই মেয়েটিকে তোদের বসের কথায় কিডন্যাপ করেছিলাম আর এর জন্য তোদের বস আমাদের টাকা দিতেও চেয়েছিল, কিন্তু তোদের বস যেহেতু মারা গিয়েছে সেই টাকা এখন তোদের দিতে হবে, কারণ তোর বসের কথা আমি এই মেয়েটিকে কিডন্যাপ করেছি। আর এরপর এটা বলে যদি টাকা না দিস তাহলে এই মেয়েটিকে থাইল্যান্ডে পাচার করে দিতে হবে। তো তখন ওরা বুঝতে পারে এই লোকটি তো হিউম্যান ট্রাফিকিং এর ব্যবসার সাথে জড়িত। তো এর মানে হচ্ছে ওরা যদি সিয়াকে ওর কাছে দিয়ে দেয় তাহলে এই মেয়েটাকে বিক্রি করে দেবে কোনো পতিতালয়। তো এর জন্য ওরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় ওরাই মেয়ের বাবাকে চিঠি লিখবে এবং মেয়ের বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাইবে। তো ওই রাতে আমরা দেখতে পাই টাইকো সিয়াকে দিয়ে ওর সিয়ার বাবার কাছে একটা চিঠি লিখায়, যেখানে লিখা হচ্ছে আমার উপর অনেক বেশি অত্যাচার করা হচ্ছে বাবা, যত দ্রুত সম্ভব টাকা দিয়ে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। তো এই চিঠিটা সিয়ার বাবার কাছে পাঠানোর জন্য সেই কিডন্যাপারকে দেওয়া হয়, মানে ওরা সবাই মিলেই তো টাকাটা এখন ভাগ করে নেবে। তো এরপর টাইকো যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় সিয়া আর তার বোনের সাথে মিলে ঘরটাকে একেবারে গুছিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে। আর তারপর সে টাইকোর বোনকে টেবিলে বসে খাওয়ার সিস্টেম, এর সাথে কিভাবে খেতে হয় মানে মানুষ বানাচ্ছে। তো রাতের বেলা টাইকো যখন ঘুমাচ্ছিল তখন সিয়া তাকে উঠিয়ে বলে আমার টয়লেট চেপেছে। তো এরপর সে করে কি টাইকোকে বাইরে দাঁড় করিয়ে নিয়ে যে ভেতরে যায়। আর অন্ধকার আর রাত হওয়ার কারণে অনেক ভয় পাচ্ছিল সিয়া, তো এর জন্য বারবারও চিৎকার করে এবং বলে তুমি কি এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছো। তো টাইকো যেহেতু বোবা তো কথা বলতে পারে না, এর জন্য হাততালি বাজে এটা কনফার্ম করে যে হ্যাঁ আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো এভাবেই 2 দিন কেটে যায়, কিন্তু এরপরও সিয়ার বাবার তরফ থেকে কোনো উত্তর আসে না। আর এর জন্য প্রতিদিন সকালে টাইকো তাকে সাথে করে কাজে নিয়ে যায়, কারণ বাড়িতে একা রেখে গেলে সিয়া পালিয়ে যেতে পারে। কিন্তু সিয়াই বাড়িতে আসার কারণে টাইকোর বোন অনেক খুশি ছিল। এর সাথে আমরা দেখতে পাই সিয়ার সাথে মিলে ওর বোনও এমন এমন কাজ করছে যেগুলো সে আগে কোনোদিনই করেনি, কাপড় চোপড় ধোয়া, ঘরটর গোছানো, রান্না বাড়া করা। তো এভাবে 4 দিন কেটে যায়, কিন্তু সিয়ার বাবা এখনো কোনো জবাব দেয়নি। তো এরপর একদিন বুকসাম টাইকোর বাড়িতে আসে আর সিয়াকে দেখে বলে ওকে দেখে তো মনেই হচ্ছে না ওকে কিডন্যাপ করা হয়েছে, মনে হচ্ছে এই বাড়িরই মেয়ে। আর তখন বুকসাম একটা প্ল্যান করে ও সিয়ার ছবি তুলবে এবং ওই ছবি তুলে ওর বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে। কিন্তু তখনই ওদের কাছে ওই কিডন্যাপারের কল আসে এবং সে জানায় সিয়ার বাবা টাকা দিতে রাজি হয়েছে। তো এরপর বুকসাম টাইকোকে বলে এই কাজে অনেক বিপদ রয়েছে আর এর
এজন্য ওই কিডন্যাপার সেই টাকা আনার জন্য নিজে যাবে না, তো আমাকেই যেতে হবে, আমি কাল টাকা আনার জন্য যাব। আর যদি আমি সন্ধ্যার আগ পর্যন্ত আমি না আসি, আমি তোকে কল করতে না পারি, তাহলে বুঝবি আমি ধরা পড়ে গিয়েছি, আর এই মেয়েটিকে আমার বলা ঠিকানায় পৌঁছে দিবি, মানে ওই কিডন্যাপারদের কাছে। আর এখানে উল্লেখ্য বুকসাম কিন্তু এর আগে এরকম কোনো ডেঞ্জারাস কাজ করেনি। তো বুকসাম যখন টাকা নিতে সেই জায়গায় যায় যেখানে ওকে ডাকা হয়েছিল, ও কোনো মনে করো ঝামেলা ছাড়াই টাকা ভর্তি ব্যাগ পেয়ে যায়। কিন্তু সেখান থেকে যখন ফেরত আসছিল, হুদয়ের মনে হতে থাকে যে পুলিশ ওর পিছু করছে, বাট এরকম কিছুই ছিল না, ওটা জাস্ট ওর কল্পনা ছিল। কারণ বুঝতেই পারছো চোরের মন পুলিশ পুলিশ, তার উপর ওর তো অভিজ্ঞতা নেই। আবার ওর একটু প্রবলেমও ছিল, সেটা হচ্ছে হাঁপানি প্রবলেম। তো এত বেশি ভয় পেয়ে যায় যে ওর প্যানিক অ্যাটাক শুরু হয়, আর এ কারণে ও সিঁড়ি থেকে অনেক খারাপ ভাবে পড়ে আহত হয়ে যায়। তবে তারপরেও সাহস করে দাঁড়ায়, কিন্তু কিছুদিন এসে সিঁড়ির উপরেও আবার বসে পড়ে। আর এদিকে অনেকক্ষণ কেটে যাওয়ার পরও বুকসামের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর তখন টাইকো তাকে কল করে, আর এখানে আমরা দেখতে পাই যে অনেক রক্তক্ষরণ হওয়ার কারণে বুকসাম মারাই গিয়েছে। মানে চিন্তা করো সিরিয়াসলি। কিন্তু টাইকো তো এটা জানতেও না, মানে ও তো এটা বুঝতেও পারেনি যে বুকসাম মারা গিয়েছে। আর এদিকে টাইকো বুঝতে পারছিল না যে এখনো কল আসেনি, তার মানে কি বুকসাম ধরা পড়ে গেল, আমার এখন কি করা উচিত। তো এর জন্য সে সিয়াকে সাথে করে সেই ঠিকানায় নিয়ে যায় যার ব্যাপারে বুকসাম তাকে বলেছিল। তো ওখানে গিয়েও দেখতে পাই এটা একটা পোল্ট্রি ফার্ম, বাট অ্যাকচুয়ালি পোল্ট্রি ফার্মের ভেতরে ছোট ছোট অনেক বাচ্চা রয়েছে, এবং এটা ওই কিডন্যাপারের কাজ। আর এর কাজই হচ্ছে এইসব ছোট ছোট মেয়ে বাচ্চাদের ধরে থাইল্যান্ড বা বিভিন্ন দেশে পাচার করে দেওয়া, যাতে বড় হয়ে এরা পতিতাগিরির কাজ করবে। কিন্তু টাইকো সিয়ার সাথে এতদিন থেকে গেছে, ওর বোনের সাথে সিয়ার একটা সম্পর্ক হয়ে গিয়েছে। তো একবার চাই দেবে কি দেবে না, কিন্তু তারপরে ও আর কোনো এই ঝামেলায় থাকতে চায় না। এই জন্য সিয়াকে ওদের কাছে রেখে ওখান থেকে চলে আসতে থাকে। কিন্তু সিয়াকে বারবার থামতে বলে যে আমাকেও সাথে নিয়ে চলো, কিন্তু টাইকো ওর কথা না শোনার ভান করে সেখান থেকে চলে আসে। কিন্তু বাড়িতে আসার পরে টাইকোর বোনকে বলে আমার বড় দিদি কোথায়, আর তখন টাইকোর একটা ঝাটকা লাগে, আর ও বুঝতে পারে যে ও বুকসামের কথা শুনে অনেক বড় ভুল করে ফেলেছে। তো এই ভুল শুধরানোর জন্য ও করে কি দ্রুত সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। আবার ওদিকে বাচ্চাদের পাচার করা এক লোক করে কি সকল বাচ্চাদের একটা গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছিল মনে করো পোর্টের দিকে। আর টাইকো তখন রাস্তায় এসে ওদেরকে থামিয়ে দেয় এবং লোকটির সাথে কিছুক্ষণ লড়াই করার পরে গাড়ি থেকে লোকটিকে নিচে ফেলে দেয়। আর তারপর টাইকো নিজের সাইকেলটিকে গাড়ির ডিকিতে রেখে গাড়ি নিয়ে শহরের দিকে যেতে থাকে। আর তারপর গাড়িকে একটা পুলিশ স্টেশনের আশেপাশে পার্ক করে, আর সে সিয়াকে সাথে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। মানে ওর তো যা সিয়াকে দরকার, বাকি সব বাচ্চাগুলোকে পুলিশের কাছে দিয়ে দিল, যাতে বাচ্চাগুলো যার যার বাবা মায়ের কাছে যেতে পারে। আর এখানে লক্ষ্য সিয়াকে কিন্তু খাবারের সাথে ড্রাগস দেওয়া হয়েছিল, যার কারণে ওর শরীর খারাপ হতে থাকে। এই জন্য টাইকোকে বাড়িতে রেখে ওর জন্য ওষুধ আনতে যায়। কিন্তু সিয়ার যখন ঘুম ভাঙে তখনও জানতে পারে আজকে এই দরজার লক নেই, এবং এই জন্য এখানে সিয়া করে কি একটা বুদ্ধি খাটায়, ওর বোনের সাথে লুকোচুরি খেলতে থাকে। আর এই সুযোগে ও ক্ষেতের রাস্তা দিয়ে পালাতে থাকে। আবার এদিকে টাইকো যখন বাড়িতে আসে ও জানতে পারে যে সিয়া গায়েব হয়ে গিয়েছে। ও আর দেরি না করে খুঁজতে বের হয়। আর ওদিকে সিয়া অনেক দূর যাওয়ার পরে রাত্রে মাঝ রাস্তায় এক মাতাল লোককে দেখতে পায়, তবে ও বুঝতে পারেনি যে এটা মাতাল। সিয়া লোকটিকে সকল নিজের কাহিনী বলে সাহায্য চায়, কিন্তু তখন ওই লোকটা করে কি সিয়াকে মনে করো একটা বাচ্চা, তারপরে ওকে মনে করো যে খারাপ উদ্দেশ্যে ওকে নিয়ে টানতে থাকে। তো সিয়া কিন্তু বাচ্চা মেয়ে হলেও অনেক কিছু বোঝে, তো ও করে কি হাত ছেড়ে আবার ক্ষেতের দিকে পালাতে থাকে। আবার টাইকো ওকে খোঁজার জন্য দৌড়াচ্ছিল। তো একটা পয়েন্টে এসে ওরা দুজন মুখোমুখি হয়ে যায়। আর টাইকো তখন সিয়ার পায়ে আঘাত দেখে এবং অনেক কষ্ট পায়, কিন্তু সিয়া এখান থেকে আর পালানোর চেষ্টা করে না, বরং উল্টো টাইকের হাত ধরে একসাথে বাড়ি যেতে থাকে। আর তারপর দেখা যায় ওই মাতাল লোকটি করে কি এলাকায় যে মহিলা পুলিশ পেট্রোলিং করছিল তাকে ওই মেয়েটির ব্যাপারে বলে। তো এরপর ওই পুলিশ করে কি এরিয়া তল্লাশি করতে করতে টাইকোর বাড়ি পর্যন্ত চলে আসে। আর তখন সিয়া ছিল হচ্ছে বাথরুমে। আর তখন আমরা দেখতে পাই টাইকো বাথরুমের বাইরে দাঁড়িয়ে তালি দিচ্ছিল, তার মানে সিয়া বাথরুমের ভেতরে ছিল। তো টাইকো পুলিশ দেখে ভয় পেয়ে যায়, আর টাইকোর ভাব দেখে পুলিশ বুঝতে পারে এখানে ঝামেলা রয়েছে। আর তো ওই মুহূর্তে সিয়া বাথরুম থেকে বাইরে আসে। আর পুলিশ তো তখন বুঝতে পারে এটাই কিডন্যাপার, এবং টাইকো আর পুলিশের মধ্যে হাতাহাতি হয়। এবং এই হাতাহাতির সময় পুলিশের মাথায় একটা পাথরের সাথে লেগে যায় এবং সে ওখানেই মারা যায়। আর তারপর পুলিশকে মৃত দেখে টাইকো ভয়ে কান্না করতে থাকে। আর তখন সিয়া করে কি টাইকোকে সাহস দেয় চলো এটাকে আমরা দাফন করে দেই। তো এরপর সিয়ারা সবাই মিলে ওটাকে দাফন করে দেয়। তবে টাইকো এই জিনিসে এত বেশি ভয় পেয়ে গিয়েছে যে এত বিরক্ত হয়ে গিয়েছে যে রাতের ঘুম আসে না। আর পরের দিনই আমরা দেখতে পাই নিজের ভাগের টাকা আনার জন্য সেই দুই কিডন্যাপার বাচ্চা পাচারকারী সেই লোকটির কাছে যায়। আর লোকটি তাদের দুজনকে পুরো ঘটনা খুলে বলে, আর টাইকোর ব্যাপারে সব কথা বলে দেয়। আর এর সাথে তারা বুকসামের মৃত্যুর খবরও জানতে পেরেছে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের মধ্যে কেউ টাইকোর বাড়ির ঠিকানা যায় না। মানে এখানে আর কি যে লোকটা গাড়ি চালাচ্ছিল, যাকে মেরে আর কি আমাদের টাইকো উদ্ধার করেছে সিয়াকে, সেই লোকটি সকল তথ্য দিয়ে দিল। তো যাই হোক ওরা এখন টাইকোকে খুঁজতে চায়, বাট টাইকোর বাড়ি কোথায় এটা ওরা যায় না, বাট ওরা এটা জানতো টাইকোর বাড়ি অমুক এলাকাতে থাকতে পারে। তো এরপর ওই দুই কিডন্যাপার করে কি টাইকোর বাড়ির যাবার রাস্তার পথে যেখানে টাইকো সাইকেল পার্ক করতো সেখানে গাড়ি দাঁড়া করায়, এবং ওই বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করার পরে টাইকোর মানে আকৃতি বলার পরে টাইকোর বাড়ির ব্যাপারে তারা কিছু তথ্য পায়। আর এদিকে আমরা দেখি টাইকো সিয়াকে আর কিডন্যাপ করে রাখতে চায় না, কিন্তু সেটাও বুঝে তার বোন সিয়াকে অনেক পছন্দ করে। তো এর জন্য ওর বোন যখন ঘুমেছিল তখন সে সিয়াকে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বের হয়। আর এদিকে কিছু ঘন্টা পর সেই কিডন্যাপার টাইকোর বাড়িতে চলে আসে। আর তারা ঘরের ভেতরে সিয়াকে দেখতে পায় না, কিন্তু টাইকো
টাইকোর ছোট বোনকে ঘরে দেখে ওরা ভাবে সিয়াকে না পেলাম আরেকটা মেয়ে তো পেয়েছি, ওকেই কিডন্যাপ করে নিয়ে যাই। তোরা দুজন ওর বোনকে চকলেটের লোভ দেখিয়ে যখন ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছিল তখন ওরা দেখতে পায় মাটির নিচ থেকে একটা হাত বের হওয়ার চেষ্টা করছে। তো এরপর ওরা দুজন সেখানে যায় হাত সরায়, কিন্তু তখনই সেই মহিলা পুলিশ অফিসার বের হয় যাতে কাল রাতে টাইকো দাফন দিয়েছিল। তো এর মানে ওই পুলিশটা মারা যায়নি, বরং অজ্ঞান হয়ে গিয়েছিল। তো ওরা দুজন পুলিশ অফিসার দেখে দ্রুত পালিয়ে যায় টাইকোর বোনকে রেখে। আর এদিকে টাইকো সিয়াকে তার স্কুলে নিয়ে আসে, কারণ এই জায়গা থেকে তাকে কিডন্যাপ করা হয়েছিল আর এই জায়গাটা সিয়াই তাকে চিনিয়ে নিয়ে এসেছে। তো সিয়া যখন তার টিচারকে দেখে অনেক খুশি হয়, তো সিয়া তার কাছে যায়। আর সিয়ার সাথে এতদিন থাকার পরে টাইকো কিন্তু সিয়াকে নিজের বোনের মতো মনে করছিল, আর এই জন্য সে সিয়ার হাত ছাড়তে চাচ্ছিল না, অন্তত চাচ্ছিল যে লাস্ট একটা হাক করতে। কিন্তু সিয়া দ্রুত হাত ছাড়িয়ে টিচারের কাছে যায় এবং টিচারের কাছে গিয়ে বলে ওই লোকটি আমাকে কিডন্যাপ করেছিল, ওকে ধরুন। তো এই কথা শোনার পরে টাইকোর হুশ উড়ে যায়। ও ভাবতেই পারেনি যে সিয়া এমন একটা কিছু করতে পারে। আর তারপর ও নিজেকে বাঁচানোর জন্য দ্রুত সেখান থেকে পালাতে থাকে এবং একটানা না থেমে দৌড়াতেই থাকে। আর ওর চোখ দিয়ে পানি পড়ছিল, ও বুঝতেই পারছিল না যে ওর বোনকে গিয়ে ও কি বলবে সিয়ার ব্যাপারে। আর এরকম একটা ইমোশনের সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাতে আমাদের পরিষ্কার করা হয়নি যে টাইকো কি অ্যাকচুয়ালি পুলিশের কাছে ধরা পড়েছে বা তারপরে কি হয়েছে সেটা কিছু বলা হয়নি। বাট এখানে আমি এই সিনেমা সম্পর্কে যেটা বলি, প্রথমত সিয়া সম্পর্কে বলি, ওই মেয়েটা সম্পর্কে। দেখো ওই মেয়েটা বাচ্চা হতে পারে কিন্তু খুবই চালাক। ও প্রথম থেকে যখন ধরা পড়েছে ও জানতো যে একটা কিডন্যাপিং হওয়ার পরে আমাকে কিভাবে সার্ভাইভ করতে হবে। ও প্রথমেই ধরা পড়ার পরে টাইকো এবং বুসান, নাকি কি নাম, বুনসান, ওদের দুজনের সাথে অনেক ভালো ব্যবহার করেছে। টাইকোর বাড়িতে আসার পরে টাইকোর সাথে একেবারে বোনের মতো আচরণ করেছে, ঘর গুছিয়েছে, ওর বোনকে খাওয়া শিখিয়েছে, মাথা আশ্রিয়ে দিয়েছে, কাপড় চোপড় ধুয়ে দিয়েছে। মানে সিয়া জাস্ট নিজের উপর যাতে কোনো অত্যাচার না হয়, যাতে ওর কোনো সমস্যা না হয়, সেজন্য সেরকম একটা পরিবেশ বুদ্ধি খাটিয়ে তৈরি করেছে। তো এখানে আসলে সিয়াকে বাচ্চা মনে হলেও কিন্তু এখানে সবাইকে ইউজ করেছে এবং এই কাজগুলো করেই কিন্তু ও টাইকোকে মনে করো মেন্টালি উইক করে ওকে দিয়েই জায়গা মতো গিয়ে তারপর টাইকোকে ডাইরেক্ট পোল্টি দিয়ে দিয়েছে। তবে কি হবে এখন টাইকোর, দুটো জিনিস প্রেডিক্ট করা যেতে পারে। যদি এখানে সিয়া বলতো যে টাইকো আমাকে উল্টো বাঁচিয়ে নিয়ে এসেছে তাহলে কিন্তু টাইকো বেঁচে যেত, কিন্তু সিয়া এখানে টাইকোকে ইউজ করেছে। আর টাইকো একে তো বোবা, তারপর ওরকম বুদ্ধিমান নয়, তার উপর একটা পুলিশকেও মেরেছে। তো সবকিছু মিলিয়ে টাইকো অবশ্যই ধরা পড়বে, কিন্তু যেহেতু ও কাউকে মার্ডার করেনি এর জন্য যেটা হবে সর্বোচ্চ 5 বছর বা 10 বছর জেল হবে এবং ওর বোনটা হয়তো এতিমখানাতে চলে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে আমার প্রেডিকশন যে কি হতে পারে কাহিনী লাস্টে। তো তোমার কি মনে হয় এটার এন্ডিংটা কিভাবে করলে বেশি সুন্দর হতো বা কি হতে পারে পরে, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তবে হ্যাঁ, সবচেয়ে সুন্দর এন্ডিংটা হতো এভাবে, যদি সিয়া টাইকোকে বাঁচিয়ে নিত, বলতো যে ও আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে এবং তারপর মনে করো যে ওই কিডন্যাপাররা ধরা পড়তো, টাইকো একটা সুন্দর জীবন পেত, ভালো একটা জব করছে বা বোনকে নিয়ে ভালো রয়েছে, বা সিয়ার বাবা টাইকোর বোনের মনে করো পড়ালেখার দায়িত্ব নিত বা টাইকোকে একটা চাকরি দিত। মানে এরকম করলে সিনেমাটা অনেক বেশি সুন্দর হতো, কিন্তু অ্যাকচুয়ালি পরিচালক এটা আমাদের হাতে ছেড়ে দিয়েছে। আমরা যেটা ভাববো ওইটাই রাইট। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমার কি মনে হয় সিনেমার লাস্টের কাহিনী কেমন হলে ভালো হতো, কমেন্টে অবশ্যই জানিও। এবং র্যান্ডম ভিডিও চ্যানেলের সাথে থেকো। র্যান্ডম ভিডিও চ্যানেল ওর লাইফের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে, এত খারাপ অবস্থায় র্যান্ডম ভিডিও চ্যানেল কখনোই পড়ে নাই মনে হয়। তো বিদায় নিচ্ছি আমি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।